নমস্কার। সহজ পাঠের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ইভেন্টটা প্রথম আমাদের লাইভ ইভেন্ট হচ্ছে। আমরা লাইভ ডিসকাশনে আমাদের সঙ্গে পেয়েছি কলতান দাশগুপ্ত, সিপিএম নেতা। নমস্কার। আমাদের সঙ্গে পেয়েছি সায়ন লাহিড়ী, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আহ্বায়ক। নমস্কার সায়ন। আজকে আমরা আমাদের থাম্বনেল থেকে সবাই জানতে পেরেছেন যে আমরা আজকে এক জায়গায় হয়েছি। অভয়া আন্দোলন, অভয়া গত বছর 9ই অগস্ট যে নৃশংস ঘটনাটা ঘটেছিল, আমরা তার বিবরণের মধ্যে যাব না। আমরা সবাই জানি হাড়হিম করা সেই ঘটনা। সেই ঘটনায় আমরা 1 বছর পেরিয়ে এসেছি। সেই ঘটনার জাস্টিস, অ্যাজ উই সেড ইন আওয়ার থাম্বনেল, যে জাস্টিস ওটা ইনজাস্টিস এবং ইনঅ্যাডিকুয়েট জাস্টিস। যদিও একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার ভার্ডিক্ট শোনানো হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এবং সিবিআই এর চার্জশিট অনুযায়ী। কিন্তু আমরা যতটা বিবরণ পেয়েছিলাম অপরাধের, সেই বিবরণ অনুযায়ী ওটা একজনের কাজ হতে পারে না আমরা দেখতে পেয়েছি। এবং কলকাতা মহামান্য সুপ্রিম কোর্টের মুখ বন্ধ করা খামে জমা দেওয়া মুখ বন্ধ করা খামে সিবিআই এর রিপোর্ট অনুযায়ী, ইন্টারিম রিপোর্ট অনুযায়ী ওই ঘটনাটাকে হাড়হিম করা ঘটনা হিসেবে জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি। কিন্তু আমরা তার সেই অনুযায়ী আমরা যখন দেখলাম যে চার্জশিট পেশ হয়েছে আপাতত সিবিআই, সেই অনুযায়ী আমরা দেখতে পেলাম না যে কতজন ওই ওই ঘটনার এক্সপ্লেনেশন আমরা পেলাম না। সেই ঘটনা এবং তার ঘটনার পরে তাকে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য শাসকের যে ইনভলভমেন্ট, সেটার এক্সপ্লেনেশন আমরা পেলাম না। তো সেইটা নিয়ে এবং তার 1 বছর পরে কলতান তার রাজনৈতিক দলের পক্ষ থেকে, সায়ন তার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে তারা কি ভাবছে সেটা আমরা জেনে নেব। আমাদের কমেন্ট করে বিভিন্ন দর্শক আমাদেরকে জানিয়েছেন তাদের কোয়েশ্চেন, সেই অনুযায়ী আমরা কোয়েশ্চেন একটা সেট বানিয়েছি। আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, সেই প্রশ্ন আমরা রাখবো আমাদের গেস্টদের কাছে। প্রথমেই চলে আসি কলতান দা তোমার কাছে। তুমি অবশ্যই একটা জিনিস বলে নেওয়া ভালো, মানে যেটা আমরা আগে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম, যে সায়ন এবং কলতানের ওয়াই উই আর স্টার্টিং উইথ দেম, তাদের একটা মিল হচ্ছে তারা শাসকের রোষে অনেক মানুষ, প্রচুর মানুষ শাসকের রোষে আগের বছর পড়েছিল। তাদের মধ্যে অন্যতম দুজন মুখ কলতান, সিপিএমের পক্ষ থেকে তাকে জেলে নেওয়া হয়েছিল, তাকে বুক করা হয়েছিল। সায়ন, তাকেও বুক করা হয়েছিল, জেল কাস্টাডি হয়েছিল। শাসকের রোষে তারা পুলিশের রোষে পড়েছিলেন। তো কলতানদা, 1 বছর কেটে গেছে। ডিওয়াইএফআই বা বামেদের তরফ থেকে আমরা মানুষ তো ডাক্তারদের আন্দোলন আস্তে আস্তে আমরা দেখলাম, আস্তে আস্তে আমি খুব কেয়ারফুলি ওয়ার্ডটা ইউজ করছি, আস্তে আস্তে ম্যানিপুলেটেড হওয়ার চেষ্টা হলো শাসকের দ্বারা, এবং শেষ অবধি আমরা দেখলাম একটা মাঝারি কিছু সাকসেস পাওয়া গেল অবশ্যই, মাঝামাঝি একখানা অবস্থায় আন্দোলন ঝিমিয়ে গেল। তো সেই সাথে কি তোমাদেরও আন্দোলন ঝিমিয়ে গেছে? এবং এই সাথে এটা বলবে বিরোধী স্পেসে সিপিআইএম এর ভূমিকা কি থাকবে এই আন্দোলনের? গোটা আন্দোলনেরটা ঝিমিয়ে গেছে এই কথার সাথে আমি একমত হতে পারি না। কারণ গত 1 বছর ধরে নাগরিকদের পক্ষ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, এটা ঠিক যে আমরা যারা সেই দিন সন্ধেবেলা আরজিকর হাসপাতালের সামনে গাড়ি আটকে ছিলাম, আমাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় ছিল। কিন্তু যত সময় এগিয়েছে তত এলাকার নাগরিকরা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে, কাকে ভোট দেন নির্বিশেষে, যেভাবে একের পর এক তারা প্রতিবাদ ধ্বনিত করেছেন, রাত দখল থেকে শুরু করে দ্রোহের কার্নিভাল, জনতার চার্জশিট হয়ে গোটা বছর ধরে, 1 বছর ধরে যে পরিমাণে তারা লড়াই করেছেন, একাধিকবার সিবিআই অফিসে গিয়েছেন, স্বাস্থ্য দপ্তরে গিয়েছেন, সেখানকার আধিকারিকদের সাথে কথা বলতে চেয়েছেন। নাগরিকরা তাদের মতো করে আন্দোলনটা চালিয়ে যাওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছেন এবং সেই আন্দোলন চলছে এখনো। তুমি যদি দেখো, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রতিদিন সন্ধেবেলা, দিনের বেলা হচ্ছে, কর্মসূচি হচ্ছে। আজকে নাগরিকদের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে যে সিজিও কমপ্লেক্স অভিযানের কথা আছে, 8 তারিখ ডাক্তারদের পক্ষ থেকে সারা রাত জুড়ে যে কর্মসূচির কথা আছে, 9 তারিখ যে
ধামাচাপা পড়ে যাবে, মানুষকে স্বভাবতই তার কাজের জায়গায় ফিরে যেতে হবে, তার জীবন যন্ত্রণায় ফিরে যেতে হবে। কারণ শাসকরা আমাদেরকে এমন অবস্থায় রেখেছেন যে তুমি মাথা ঠান্ডা করে কোনো একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছো, কি মাথা ঠান্ডা করে পরিবেশ, চারপাশ, সমাজ, রাজনীতি, অর্থনীতি কিরকম আছে সে বিষয়ে চর্চা করছো, সেরকম পরিবেশটাই নেই। কারণ চাচা আপন প্রাণ বাঁচার মতো অবস্থা হয়েছে, জিনিসের দাম যা বেড়ে যাচ্ছে, মহিলাদের সম্মান যেভাবে লুণ্ঠিত হচ্ছে, আরজি করের ঘটনার পরেও যা যা হয়েছে, গোটা দেশ জুড়ে হয়েছে, গোটা রাজ্য জুড়ে হয়েছে, বেকারদের কাজের অবস্থা যেরকম হয়েছে, 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে। আচ্ছা, আমরা কলতান্দাকে বিপদের মধ্যে আছেন। হ্যাঁ, তোমার নেটওয়ার্ক ইস্যু হলো, তোমার নেটওয়ার্ক ইস্যু হলো। আচ্ছা, গরিব এবং প্রান্তিক মানুষ যে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন, ফলে নিজের জীবনকে বাঁচানোটাও এই আন্দোলন করার থেকে কম কিছু না। ফলে ওটা আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে ঝিমিয়ে পড়লো, কিন্তু মানুষ কিন্তু তার প্রতিদিনকার জীবন যাপনের মধ্যেই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং যেহেতু এরকম তো সাধারণভাবে কোথাও এটা ভাবা উচিত নয়, বর্তমান ভারত, পশ্চিমবাংলায় এটা বাস্তব যে 365 দিন কেন তার বেশি দিন চলে যাবে, বিচার হবে না। পশ্চিমবাংলার ক্ষেত্রেও দেখেছি, ভারতবর্ষের অন্যত্র দেখছি, কিন্তু এটা তো স্বাভাবিকভাবে হওয়া উচিত নয়। ফলে 365 দিন যখন কাছাকাছি চলে আসছে, তাহলে এখনো বিচার হলো না, ফলে আরো একবার বাড়তি উদ্যম নিয়ে যে কর্মসূচি ইত্যাদি হচ্ছে, যে আন্দোলন হচ্ছে, আরো বহু মানুষকে জড়ো করে আমরা চাইছি এটা শাসকের বুকে কাঁপন ধরাক এবং প্রকৃত অপরাধী যারা তারা ধরা। আচ্ছা, অবশ্যই সেই দিকে চোখ থাকবে। সায়ন, তোমার কাছে আসি। গত বছর আরজিকর আন্দোলনের, আরজিকরের সময় আমরা দেখেছিলাম তোমাদের নবান্ন অভিযানের সময় আমরা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের, তার আগে আমরা জানতাম না পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম সেরকম ভাবে উঠে আসেনি। সেই সময় আমরা জানলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ একটা নবান্ন অভিযান করলো। সেই নবান্ন অভিযানের আউটকাম কি ছিল? তোমরা কি আশু লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলে? সেই আশু লক্ষ্যে পৌঁছানোর জন্য তারপরে তোমাদের কি অ্যাক্টিভিটি ছিল সেটা একটু জানাও। এবং এটাও জানাও, এরকম বিভিন্ন মহল থেকে ক্ষোভ এসছে এবং ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছে এই সময় যে এই আন্দোলন নবান্ন অভিযানের দিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই ব্যাপারে তোমাদের বক্তব্য, ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তোমরা কি এই আন্দোলন কানেক্টেড ছিল? তোমরা কি তাদের সঙ্গে সংহতিতে ছিলে, নাকি তোমাদের আন্দোলন সম্পূর্ণটি অন্য লক্ষ্যে নিয়েছিল, এবং সেই আউটকাম তোমাদের মিট হয়েছে কিনা? প্রথমেই ধন্যবাদ দেব সহজপাঠ এবং তুহিনকে এবং কলতান্দাকে যে এই পরিস্থিতিতে এই বিষয় নিয়ে আলোচনার মধ্যে অংশগ্রহণ করার আমাকে আহ্বান জানানোর জন্য। প্রথমত, আমাদের আন্দোলনের একটাই এজেন্ডা ছিল, সেটা হচ্ছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ছাত্র সমাজ কি? ছাত্র সমাজ হচ্ছে এটা রেজিস্টার্ড কোনো সংগঠন ছিল না। গত বছর রেজিস্টার্ড সংগঠন ছিল না। কিছু বিভিন্ন প্রান্তের স্টুডেন্টস যারা আছে, পড়াশোনার সাথে যুক্ত আছে, কেউ টিচার আছে, কেউ সদ্য পড়াশোনা শেষ করেছে, এরকম কিছু ছাত্রীরা মনে করলো যে অনেক সহ্য হয়ে গেছে, এইবার আমাদেরকে পথে নেমে প্রতিবাদটা করতে হবে। আমরা যখন দেখছিলাম যে এই আন্দোলন তার আগেই 27শে আগস্টের আগে রাত দখল হয়ে গেছে 14ই আগস্ট, তো সেখানটায় মানুষের একটা বিশাল এখানটায় অংশগ্রহণ, এই প্রতিবাদে সোচ্চার হওয়া, স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম রাজনৈতিক দলের কোনো সূচনা এখানে ছিল না, কোনো পক্ষ থেকেই রাজনৈতিক দলের সূচনা এখানটায় ছিল না। আমার কাছে যতটুকু ধারণা ছিল, যেহেতু সেই দিন 14 তারিখ রাত্রেবেলায় আমি নিজে আমার পরিবারের সাথে যাদবপুর এইচভিতে প্রতিবাদে সামিল হয়েছিলাম। ছাত্র সমাজ তারপরে, তার কারণ ছাত্র সমাজকে এই কারণে এখানটায় উঠে আসতে হলো, আমরা দেখছিলাম যে নবান্ন প্রধান হচ্ছেন সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আন্ডারের এখানটায় স্বাস্থ্য দপ্তর এবং তারই এখানটায় প্রশাসনিক দপ্তর, এই দুটো দপ্তর একদম চূড়ান্ত ফেলিয়ার আমরা দেখলাম 9ই আগস্ট, যেখানটায় তার স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মী এখানটায় এরকম একটা তার সাথে এরকম ভাবে তাকে মারা হলো। এবং কারা করলো? সেই রক্ষক করলো যার উপর আমাদের ভরসা, সাধারণ নাগরিকদের। তো
তো যখন আমরা দেখছিলাম যে বিভিন্ন রকমের তখন সামাজিক সংগঠনরা এসেছিল বিভিন্ন পোস্টার ব্যানার নিয়ে, অনেকেই সেটা রেজিস্ট্রেশন ছিল না, তারা একটা স্বতঃস্ফূর্তভাবে এখানে আন্দোলন সংগঠিত করার জন্য চেষ্টা করছিল। তো আমরা একটা জিনিসই ভাবলাম, আমাদের একটাই এজেন্ডা ছিল যে আমাদের প্রশ্নটা করতে হবে যে আসল দোষী তাকে। আসল দোষী এখানটায় আমাদের বিচার বুদ্ধিতে মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি। তার কারণ সেই হচ্ছে এই দুই দপ্তরের প্রধান। সে মুখ্যমন্ত্রীর সাথে সাথেও এই দুই দপ্তর যেটা আছে আমাদের রাজ্য সরকারের, তার প্রধান হিসাবে তাকে এখানটায় লাইবিলিটি নিতে হবে। তো তার দায়বদ্ধতা যেহেতু তিনি এখানটায় প্রতিবারই আজকে এই রাজ্যকে সর্বস্ব করে দেওয়ার পরেও তিনি খেলামেলা করে যাচ্ছেন, তিনি কোনো জিনিসেই দায়বদ্ধতা নিচ্ছেন না। তো আমরা সেই দিন একটা উপক্রম করেছিলাম যে না, অনেক হয়েছে, এইবার আমাদেরকে এই ইস্যুকেই কেন্দ্র করে এই অবয়াদিকেই সামনে রেখে এখানটা এই দায়বদ্ধতার প্রশ্নটা অরাজনৈতিক ভাবে করতে হবে। আপনারা বলতে পারেন ডাক্তারদের পক্ষ থেকে এখানটায় আমাদের তরফে এখানে বলা হয়েছে, দেখুন স্বাধীন দেশে 18 বছরের পর প্রতিটা মানুষের এখানটায় অধিকার থাকে তার রাজনৈতিক মতাদর্শকে নিয়ে বাঁচা। তো সেরকম আমারও 18 বছর বয়স হয়ে গেছে, আমার বিশেষ একটি রাজনৈতিক মতাদর্শ থাকবেই, এটাই স্বাভাবিক এবং কাম্য। এবং সেই সুবাদে আমাকে কেউ প্রশ্ন করতেই পারে যে ছাত্র সমাজ তো সের পেছনে এখানটায় রাজনৈতিক ইন্ধন মদত এইসব জিনিস আছে, কিন্তু আমরা প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে ছাত্র সমাজ এটা কোনো রাজনৈতিক দলের বকলমের কোনো আন্দোলন করছে না। তার জন্যই সেই দিন আমি নিজে, আমার কাছে নাম্বার ছিল না, আমাদের সিপিএম এর এখানটায় সিপিআইএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জিকে আমি নিজে ফোন করেছিলাম। আমাদের রাজ্যে আমাদের রাষ্ট্রের বিরোধী দলনেতা ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, তাকেও আমি ফোন করে তার এখানটায় সমর্থন নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু সামহাও একমাত্র আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টি ছাত্র সমাজের সাথে পেছনে দাঁড়ালো এবং বিরোধী দলনেতা, আমরা যখন বললাম যে আমাদের একদম সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ির থেকে আমরা বিলং করছি, আমরা স্টুডেন্ট, আমাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা আছেন তারা আমাদের এখানটায়, আমরা আপনাদের হয়ে লড়াইটা করতে যাচ্ছি, আপনারা যেন অবশ্যই আমাদের পাশে দাঁড়ান আইনত সহযোগিতা করে এবং নিজেরা এই প্রচারকে, আমরা যে 27 আগস্ট নবান্ন অভিযান করেছিলাম, তো আপনারা নিজ উদ্যোগে এই প্রচারটি করবেন। তো যেরকম কথা হয়েছিল সেরকম ভাবেই আমরা দেখলাম নাগরিক সমাজ আমাদের পাশে সেই দিনকে সামনে এসে দাঁড়ালো। এবার প্রশ্ন আপনি করলেন ডাক্তারদের বিষয়। ছাত্র সমাজ প্রথম থেকেই যবে জুনিয়র ডক্টর ফ্রন্ট গঠিত হলো এবং তারপরে তারা যখন বিভিন্ন স্বাস্থ্য ভবন ঘেরাও থেকে শুরু করে তারা যখন এই স্যানিটাইজেশন প্রোগ্রাম নিল স্বাস্থ্য ভবনে, আমরা সেই দিনও তাদের পাশে ছিলাম। দ্রোহের কালে যখন দুর্গা পুজোতে ওরা ধর্ণা মঞ্চ করেছিল, আমি নিজে কোনো দুর্গা প্যান্ডেলে যাইনি, আমি নিজে গিয়ে সেখানটায় রাত্রেবেলায় ছিলাম। তবে একটা দিকে আমরা যেহেতু ওদের সাথে ঘনিষ্ঠ হতে পারিনি, এটার একটাই কারণ ছিল যে তারা চাইনি আমরা ঘনিষ্ঠ হই। আমরা তাদের যে কজ ছিল এন্ড কনসার্ন ছিল তার সাথে একদম নৈতিকভাবে আমাদের সমর্থন ছিল। এবার তাদের পক্ষ থেকে আমাদের কি সমর্থন ছিল কি না ছিল সেটা উত্তর তারা দিতে পারবে। তবে হ্যাঁ, আমরা আমাদের প্রথম থেকেই জানিয়েছিলাম যে জুনিয়র ডক্টরদের আন্দোলন, তাদেরই এখানটায় যারা আছে কলিগ, তার সাথে এরকম ঘটনা হয়েছে। তো তাদের যে আছে, তাদের যে আবেগ আছে সেটা স্বাভাবিকভাবেই অন্যদের থেকে বেশি থাকবে। তো তাদের আন্দোলনকেও এখানটায় আমাদেরকে রাখতে হবে। এবার আন্দোলন তাদের কি হয়েছে আমাদের কি হচ্ছে এটাকে আমরা প্রশ্ন রাখতে পারি, এটা নিয়ে ডিবেট হতে পারে। তবে একটা কথা আমি এখানটায় বলতে চাই, আজকে 365 দিন হয়ে গেছে, শুধু অভয়াদির বিচার নয়, আমরা যদি সেই দিনকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ পত্রটি নিতে পারতাম তাহলে আপনি ভেবে দেখুন আমাদের কিন্তু মুর্শিদাবাদের তামান্নার মতো বাচ্চা মেয়েটাকে মরতে হতো, আমাদের কিন্তু কসবা ল কলেজে এরকম আইনের ছাত্রীকে ধর্ষণের শিকার হতে হতো। আমরা সেই দিন করতে পারিনি। আমরা সেই দিন চেষ্টা করেছিলাম নবান্নের উদ্দেশ্যে যাওয়ার জন্য, তবে পুলিশ যেভাবে আমাদেরকে অপ্রেস করেছিল, যেভাবে তার দমন পীড়ন রাজ শক্তিকে এখানটায় আমাদের সাধারণ যারা জাতীয় পতাকা নিয়ে গেছিল তার মধ্যে কোনো দল ছিল না,
তার মধ্যে কোনো জাতি ছিল না, বর্ণ ছিল না, ধর্ম ছিল না, সবাই গেছিল। কারণ সেই ব্যাপারে আমাদের একটা প্রশ্ন আছে, আমাদের স্পেসিফিক একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নে আসবো। তার আগে আমি মানে কলতানদার কাছে আসি। কলতান, এই যে জানলাম এবং সায়ন, কারেক্ট ইফ আই এম রং, যে তোমাদের এই 8 তারিখ বা 9 তারিখ তোমাদের আরেকটা নবান্ন অভিযান হচ্ছে। সায়নকে প্রশ্ন করছি, তোমাদের আবার একটা নবান্ন অভিযান তোমাদের সংগঠিত করছো তোমরা। তো কলতানদা, এই যেটা সায়ন বললো যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সিপিআইএম এর কাছে বা মীনাক্ষীদের কাছে অ্যাপ্রোচ করেছিল যে এই আন্দোলনের সঙ্গে, এবং বাকি বিরোধীদের সাথে কাছেও, মানে বিভিন্ন রাজনৈতিক পার্টি, ওদের মতে ওরা রাজনৈতিক পার্টি নয়, সুতরাং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাহায্য চেয়েছিল, এমনকি ডাক্তারদের সঙ্গেও এরা একাত্ম হয়ে আন্দোলন করতে চেয়েছিল। তো সিপিএম বা ডিওয়াইএফআই এই আন্দোলনের সঙ্গে থাকেনি কেন আগের বছর? মানে আন্দোলন থেকে দূরত্ব বজায় রেখেছিল কেন, এবং এই বছর কি তারা আন্দোলনে একাত্ম হতে পারবে, চাইবে? আন্দোলনটা গত বছর ডেকেছিল তো বিজেপি, সেটা আন্দোলন করতেই পারেন বিজেপি নেতৃত্বে, কোনো অসুবিধার ব্যাপার নেই। মীনাক্ষীর কাছে ফোন আসার আগে বিরোধী দলনেতা প্রকাশ্যে মিডিয়ার কাছে ঘোষণা করেছিলেন যে ছাত্র সমাজ অমুক দিন অমুকটা করছে, আমি আছি বলেছিলেন। এবার কথাটা হচ্ছে যে বিরোধী দলনেতা এখন যে রাজনৈতিক দল করে, 2020 আগে যে দলে ছিলেন তারাই এই তামান্না হোক বা পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া থেকে শুরু করে হাঁসখালি, ধূপগুড়ি, আরজিকর, আরো অনেক নাম আমি সবটা বলতে পারছি, এই সমস্ত নির্যাতনের অভিযুক্তরা ওই দল বিরোধী দলনেতা যে দলে ছিলেন। 20 সালের বা 21 সালে কোন সময় দল বদল করলেন আমার এক্স্যাক্টলি মনে নেই, তখন যে দলে এলেন তারা বিলকিস বানু নির্যাতনকারীদের গলায় মালা পরিয়ে বাড়ি নিয়েছে। তারা গ্রাহাম স্টেইনসকে পুড়িয়ে মারার অপরাধে যারা দোষী তাদেরকে জামিন করিয়ে দেয় ওই রাজ্যের সরকারে আসার পরে, তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা। মালেগাঁও বিস্ফোরণে যে আইনজীবী চেষ্টা করছিলেন প্রকৃত অপরাধীদেরকে ধরিয়ে দেওয়ার, সেই আইনজীবীকে বিজেপি সরকার আসার পর তাকে কাজ থেকে সরিয়ে দেয় যাতে তদন্তটা নরম হয়ে যায় এবং তারা সবাই ছাড়া পেয়ে। তাহলে বিজেপি যে অন্য রাজ্যে নারী নির্যাতনের প্রশ্নে এই ভূমিকা পালন করে, যে আরএসএস আমাদের ওই মনুস্মৃতি ইত্যাদি শেখাতে চায় যে নারী শিশুকালে পুত্রের অধীনে, যৌবনে স্বামীর অধীনে এবং বার্ধক্যে পিতার অধীনে গৃহস্থালী এবং সন্তান উৎপাদন করা ছাড়া নারীর অন্য কোনো কাজ নেই, মনুস্মৃতির শ্লোকে আছে। তাহলে তারা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়ছে না আসলে কোন রকম ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে লড়ছে, এই নিয়ে সন্দেহ থেকে যায় আমার। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি বিজেপি এই লড়াইটা খুব মন থেকে করতে চাইত, রাজ্যের শাসকের বিরুদ্ধে আরজি করের ঘটনায় গোটা রাজ্যের মানুষ যেভাবে নেমে পড়েছেন, বিজেপি যদি করতে চাইতেন তাহলে আমার সেই প্রেস কনফারেন্সটা এখনো মনে আছে। এখন কেন্দ্রীয় মন্ত্রী যিনি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা তারা একসাথে প্রেস কনফারেন্স করছেন এবং ডাক্তারদের আন্দোলনকে নেহাত গালমন্দ করছে, ওদের আন্দোলন শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি আরো নানান খারাপ খারাপ কথা। তো যে শাসকের বিরুদ্ধে যে ডাক্তারেরা এই লড়াইটা করছে, বদলি হয়ে যাওয়া, ছাঁটাই হয়ে যাওয়া, ডাক্তারি সার্টিফিকেট দিতে দেবো না, পরীক্ষায় ফেল করিয়ে দেবো, থ্রেড কালচার ইত্যাদিতে যারা মানে একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছেন, যে ডাক্তার আজকে সন্ধ্যাবেলা মিছিল করলে রাত্রে বাড়ি ফিরতে ফিরতে ট্রান্সফার অর্ডার পেয়ে যাচ্ছেন যে কত কিলোমিটার দূরে, তাকে কাল সকালবেলা হচ্ছে হাজিরা দিতে হবে, রাত্রিবেলা ব্যাগ গুছিয়ে চলে যেতে হচ্ছে। এই যে ভয়ঙ্কর নির্যাতন, সেই নির্যাতনের মুখে দাঁড়িয়ে যে ডাক্তাররা লড়াই করছেন এবং জুনিয়র ডাক্তাররা যারা একেবারে সরাসরি থ্রেড কালচারের শিকার হলেন, তাদের যদি বিরোধী দলনেতা এবং বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী যিনি তারা যদি এই ভাষায় আক্রমণ করেন, তাহলে এটা বুঝতে একটু আমার অসুবিধাই হয় যে তাহলে তারা রাজ্যের সরকারের বিরুদ্ধে লড়াইটা কিভাবে করবে। অতীতে সারদা নারদার দুর্নীতি আমরা দেখেছি, আরো অনেকগুলো দুর্নীতি দেখেছি, 100 দিনের দুর্নীতি, আবাস যোজনা, যেগুলো রাজ্যের প্রশাসন সরকার করেছে। তাহলে যখন কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে ইডি এলো, সিবিআই এলো, কেন্দ্রীয় তদন্তকারী টিম এলো, কিন্তু তারা আজ অব্দি কোনো তদন্ত শেষ করে কাউকে অভিযুক্ত হিসেবে দাঁড় করাতে পারেনি। সিবিআই ইডির তদন্ত ঢিলে হয়ে গিয়েছে। একটা উদাহরণ দিতে পারি, অনেকটা বলে ফেললাম হয়তো। 2019-এর 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড ছিল, ব্রিগেডের সেদিন খবর মিডিয়া দেখাচ্ছিল, বিকেল থেকে খবর বদলে গেল কিনা রাজীব কুমারের বাড়িতে ইডি বা সিবিআই সম্ভবত যাচ্ছে। তো রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে ইডি সিবিআই লোকেদের মারামারি হাতাহাতি হলো, সেটা ব্রেকিং নিউজ হলো মিডিয়াতে। সন্ধেবেলা মুখ্যমন্ত্রী ধর্মতলায় ধর্ণা দিলেন রাজীব কুমারের জন্য, যে রাজীব কুমারকে এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে।
তা 2019-এর 3রা ফেব্রুয়ারি থেকে আজকে 2025-এর 1লা আগস্ট সম্ভবত আর কিন্তু রাজীব কুমারের বাড়িতে ইডি সিবিআই যায়নি, তদন্ত শীত ঘুমে চলে গিয়েছে। ফলে যারা এই কথা বলছেন তাদের রাজ্যের শাসকের বিরুদ্ধে লড়াইয়ের মনোভাব সম্পর্কে প্রশ্ন উঠে, এটাই আমার। কলকাতা সায়ন তো পরিষ্কারভাবে বলছে যে এটা তাদের সঙ্গে বিজেপির কোনো অ্যাফিলিয়েশন নেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে। তাহলে তো পুরোনো ফেসবুক ইত্যাদি খুঁজে বার করতে হয়। ওনাদের আন্দোলন নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু ওই আন্দোলনে যারা এসেছিলেন, যারা সাহায্য সহযোগিতা করেছিলেন, তারা বিজেপির লোক। এটা সেই সময় সোশ্যাল মিডিয়া ইত্যাদি দেখাই গেছিল। সেই দিন সবচেয়ে বেশি মিডিয়ায় যে ভদ্রলোককে দেখা গেছিল, বাগবাজারের ভদ্রলোক, তিনি তারপরে, তার আগেও তারপরেও বিভিন্ন এবং টিভি মিডিয়াতে বিজেপি এবং আরএসএস এর প্রতিনিধি হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তাদের সেই মনোভাবের কথা, মানসিকতার কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে হ্যাঁ, আমি ছাত্র সমাজের লোক, বাগবাজারে থাকেন ভদ্র। ফলে বিজেপি আন্দোলন করবে কি ছাত্র সমাজ আন্দোলন করবে সেটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু যে আন্দোলন আমি পশ্চিমবাংলায় করছি, যে নির্যাতনের বিরুদ্ধে আমি পশ্চিমবাংলায় কথা বলছি, গুজরাটে, আসামে, মণিপুরে, কাশ্মীরে, মহারাষ্ট্রে, অন্য কোনো জায়গায় ওই আন্দোলনের ক্ষেত্রে যদি আমরা চুপ থাকি, তাহলে তার সদিচ্ছা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। এই প্রশ্ন নিয়ে আসবো। ধন্যবাদ সায়ন। এই গণতন্ত্র যে পয়েন্টটা তুললো, যে সিবিআই সক্রিয়তা, সিবিআই এর যে এখানে ভূমিকা, সেটা নিয়ে আমরা খুব একটা সদিচ্ছা দেখতে পেলাম না। এবং এটা প্রমাণিত সত্য যে সিবিআই হাতে যথেষ্ট ক্ষমতা এবং অবশ্যই প্রমাণ থাকা সত্ত্বেও সেই সমস্ত পুলিশ অফিসার সেই রাতের বেলা যারা মিথ্যে ছড়ানোর চেষ্টা করেছিল, সুইসাইড বলেছিল তাদের মা বাবাকে, তাদেরকে একবার পর্যন্ত ডাকা পর্যন্ত হয়নি সিবিআই তরফ থেকে, এবং সেই ধরনের কোনো এক্সপ্লেনেশন নেই। মানে কার্যত কলকাতা পুলিশ যা সেই সময় কলকাতা পুলিশের যা অবস্থান ছিল, যে সঞ্জয় রায় অভিযুক্ত, সেই অভিযোগকেই মান্যতা দিল, সেই ইনভেস্টিগেশনকেই সিবিআই কার্যত মান্যতা দিয়েছে সো ফার। তো তোমাদের আন্দোলন নবান্নর দিকে কেন যাচ্ছে? তোমাদের আন্দোলন সিজিও কমপ্লেক্স সিবিআই এর বিরুদ্ধে কেন হচ্ছে না, সেটা যদি বলো। দেখো, প্রথমে আবার বলছি, দিয়ে কলকান্দার সূত্রটা ধরে তার জবাব করে দেবে। আমাদের নবান্ন অভিযান কেন, তার কারণ আবার সেই প্রশ্নের উত্তর আমি এর পূর্বে দিলাম, যে এর দায়বদ্ধতা একমাত্র এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রীর। তার দুটো ডিপার্টমেন্ট ফেল করেছে, একদম সিম্পল লজিক এটা, এর বাইরে কোনো রাজনীতি হতে পারে না। এটায় সবাইকে সমর্থন দিতে হবে, সে যেই রাজনৈতিক আদর্শের থেকেই আসুক, যে এখানটায় তার দুটো ডিপার্টমেন্ট এখানে ফেল করেছে, তার নৈতিক এখানটায় দায়িত্ব যে সে এখানটায় পদত্যাগ করে দেয়। আমরা এর পূর্বেও দেখেছিলাম এরকম ঘটনা হয়েছে, এরকম রাজ্য সরকারের যারা সুপ্রিম ছিল তারা সেই জায়গা থেকে চলে গেছে। কেন সিজিও কমপ্লেক্সের নয়? অবশ্যই সিজিও কমপ্লেক্সের, যে কথাটা বললে তার সাথে আমিও সহমত আছি, যে আজকে এই কেসকে নিয়ে যা এখন সিবিআই এর তদন্ত হচ্ছে, যতটুকু অগ্রসর হয়েছে, প্রথম কথা আমাদের বুঝতে হবে যে এখানটায় যেটার জন্যই আজকে এত বড় এই ঘটনাটা হলো, অভয়াদির ম্যাটারটা, যে এখানটায় পুলিশ প্রশাসন একদম স্বতঃপ্রণোদিত ভাবে তথ্য প্রমাণ লোপাটে নেমেছিল এবং সেটা তারা করেছে। তারপরে সিবিআই খুব জলদি এই কেসটা অন্যান্য পূর্বের কেসের থেকে খুব জলদি এই কেসটাকে পেয়েছে। আমরা আশা রাখতে পারি যে একমাত্র এটা তো আর এফবিআই কিংবা সিআইএ দিয়ে এখানটায় হবে না, আমাদের ভারতের সরকারের যে শিক্ষা নিজস্ব স্বায়ত্তশাসন সংস্থা আছে তারা এটা করবে। বড় জোর কি করতে পারে, সুপ্রিম কোর্ট একটা সিট গঠন করতে পারে যদি সিবিআই এর এখানটায় তাদের ইয়েতে সন্তুষ্ট না হয়। এটা কোর্টের ম্যাটার, সাবজুডিস ম্যাটার। আমাদের যখন আন্দোলনের কথা বলছেন যে ওয়াই নবান্ন, ওয়াই সিবিআই নয়, তার কারণ দেখো, সিবিআই এ আমরা কালকে চাইলে কালকেই করতে পারি, কিন্তু আমাদের আজকে প্রথম এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে দায়বদ্ধতার জন্য আমাকে মমতা ব্যানার্জিকে প্রশ্নটা করতে হবে এবং তার পদত্যাগ পত্রটা পেতে হবে। ওইটা যেদিন আমরা পেয়ে যাব, অর্থাৎ আমরা আশাবাদী যে সামনের যে 9ই আগস্ট অভয়াদির বাবা মা আহ্বান জানিয়েছে যে অনেক হয়েছে, এবার নবান্ন যেতে হবে পদত্যাগ পত্রটা চাওয়ার জন্য, আমরা তাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছি। এর আগে শিক্ষক ঐক্য মঞ্চ থেকে যোগ্য চাকরি প্রার্থী 28 তারিখ নবান্ন অভিযান করেছিল, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তাদের পাশে ছিল। তার আগে
ভাস্কর তাদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের দিয়ে আন্দোলন নিয়ে এখানটায় অভিযান করেছিল, তাতেও ছাত্র সমাজ পাশে ছিল। সবসময় যে ছাত্র সমাজের যারা প্রতিনিধি আছে তারা ক্যামেরার সামনে এসে করবে এমন ব্যাপারটা নয়। আর আজকে দ্বিতীয় অভয় কথা, সিজিআই কমপ্লেক্স অভিযান করছে। অবশ্যই করতে হবে এটা সমস্ত, মানে এটা কোন রাজনৈতিক মতাদর্শ এবং তারপরে এটা এটা এরকম ব্যাপারের মধ্যে সীমিত নেই। তোমরা যখন কি সঙ্গে আমাদের আছো? বুঝতে হবে, অভয় মঞ্চের সঙ্গে আছো তোমাদের ডাক্তার যারা আশফাকুল্লাহ এরা যারা আজকে সিজিআই কমপ্লেক্স অভিযান করছে তাদের সঙ্গে আছো তোমরা আজকে? আমরা তো নৈতিক সমর্থন সমস্তভাবে জানাচ্ছি অভয়াদির বিচারের দাবিতে। যে সকল সংগঠন যে সকল মানুষ এখানটায় পথে নেমেছে আমরা তাদেরকেই মনে করি সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। যারা ঘরে বসে এর বিরোধিতা করছে তারাই হচ্ছে সমাজের আসল শত্রু, আমাদের একদম ধারণা স্পষ্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে অভয়া মঞ্চ হোক, সেটা জুনিয়র ডাক্তার ফ্রন্ট হোক, কি ছাত্র সমাজ হোক, কি অগ্নি পাখি আগুন পাখি, বিভিন্ন রকমের নাম নাম যাই হোক, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য রাজ্যের প্রশাসন ফেলিওর, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ফেলিওর, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ফেলিওর। তো আমরা যখন সব রাজনৈতিক দল যারা এখানটায় যারা আছে রাজনীতিটা করে, কলকান্দা একটি রাজনৈতিক দলের যুব সংগঠনের মেম্বার, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের যুব সংগঠন কি ছাত্র সংগঠনের কোনো মেম্বার নই। আমার পূর্বের পরিচিতি থাকতে পারে, তবে আমি সামাজিক সংগঠনের সাথে যুক্ত। আমি এটা ওপেন ক্যামেরার সামনে বলেছি, আমি একজন স্বয়ংসেবক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে, সেটা ক্যামেরার সামনেও বলেছি, সেটা আমার কোর্টেও এখানটায় প্রডিউস হয়েছে, এতে লোকানোর কোনো কিচ্ছু ব্যাপার নেই। তুমি আরএসএস এর মেম্বার? একদম, এটা তো সামনেই এখানটায় বলা, আমাদের তো এখানটায় এইবার এইবার এইটা হতে পারে যে হঠাৎ কলতাকদারা বলতে পারে যে ঠিক আছে আরএসএস রাই কেন এরকম রকমের আন্দোলন করবে, এইগুলোর তো টেক কেয়ার করার কথা ছিল হচ্ছে কমিউনিস্ট পার্টির, এরকমটি নয়। মানুষের স্বতঃস্ফূর্ত লড়াই সে যে কেউ করতে পারবে, কিন্তু আমি প্রশ্নটা সঠিক ব্যক্তিকে করছি কিনা সেটা হচ্ছে মূল কথা হবে। আমরা সেই দিন প্রশ্নটা সঠিক ব্যক্তিকে করেছিলাম বলে শুধু রাজনৈতিক দলদের, ভারতীয় জনতা পার্টি 2,28,37,37,000 মানুষের ভোট পেয়েছে, তারা আমাদের সমর্থন জানিয়েছে। তার মানে আমাদের সাথে কিন্তু 2,37,28,000 ভোটারের সমর্থন আছে। তার সাথে কারা আছে? নাগরিক সমাজ আছে শুভবুদ্ধি সম্পন্ন। তার সাথে কারা আছে? আমাদের সাথে লিঙ্ক যারা, আমরা যারা কলেজে পড়েছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছি, যারা পড়াচ্ছে, তাদের যারা বন্ধুবর আছে, পরিবার মহল আছে, তারা সবাই মিলে সেই দিন ঝাঁপিয়েছিলাম। আর এইটা কোনো রাজনৈতিক দল, এই দাদা বলছিলেন যে অন্য স্টেটে এই হচ্ছে ওই হচ্ছে, আমি জানি না কোন স্টেটে এখানটায় 75 বছরের বৃদ্ধ বয়স্ক মহিলারা রাত্রেবেলায় নেমেছে মোমবাতি নিয়ে রাত দখলে, নবান্ন অভিযানে গেছে, বুক পেতেছি আরজিকর, বুক পেতেছি গুলিকর, জাস্টিস ফর আরজিকর স্লোগান দিতে দিতে। এইরকম যখন ধারণা আমরা দেখতে পাচ্ছি সমাজে হচ্ছে, তখন সমস্ত রাজনৈতিক প্রেমী যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আছে সমাজের, তাদের রাজনৈতিক রং ভুলে এখানটায় আসতে হবে। আমরা আগের বছরও বলেছিলাম, এই বছরও অভয়াদির বাবা মায়ের সাথে সম্পৃক্ত হয়ে আমরা একটাই কথা বলতে চাই, ছাত্র সমাজ এখানটায় অভয়াদির বাবা মায়ের পক্ষ থেকে এই যে নবান্ন অভিযান ডাক দেওয়া হয়েছে, তার যে সোশ্যাল মিডিয়ার প্রচার এবং তার যে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন, যে চিঠিটা এখানটায় সমস্ত বাড়িতে বাড়িতে দেওয়ার যে প্রক্রিয়া করা হয়েছে, এগুলোর ব্যবস্থাপনা থাকছে এবং তাদের পেছনে সেই দিন থাকবে। তার সাথে সাথে আমাদের এটাও দাবি আছে যে আমি আরএসএস করাতে যদি কলকান্দার মনে হয় যে আমার সাথে এখানটায় এই ইস্যুতে এখানটায় হাঁটতে গেলে তার জাত যাবে, তাহলে আমি তাকে আগ্রহ করব যে তারা যেন আমাদের দরিনা ক্রসিং এবং সাঁতরাগাছি সেই দিনকে দুটো স্পট হয়েছে, তারা যেন অবশ্যই সেই দিন অন্য কোনো স্পট থেকে তাদের ফোর্স নিয়ে যেন সেই দিন নবান্নের উদ্দেশ্যে যায়। তারা যদি সেই দিন করতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে, তার পরের দিনকে কলকান্দাকে নিয়ে সিজিও কমপ্লেক্সের তালা আমি কলকান্দার সাথে গিয়ে লাগাবো। খুব স্পষ্ট বক্তব্য স্যার, ধন্যবাদ। তোমাদের দুজনের কাছেই আসবো একটা ব্যাপার নিয়ে, একটা প্রশ্ন নিয়ে। মানে আন্দোলনের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি, দুই পক্ষ থেকেই আমরা আন্দোলনের তীব্রতা দেখতে পাচ্ছি এবং
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে পরিষ্কার আহ্বান জানানো হচ্ছে, দলমত নির্বিশেষে কলতান্দারেরও ইনভাইট করা হচ্ছে। মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকাকালীন আমরা এই সব যে আন্দোলন, মনে করুন রিজানুর, মনে করুন এই যে কোনো ঘটনায় তাতে শাসক ইনভলভ থাকুক বা না থাকুক, মমতা ব্যানার্জি সেই ইস্যুকে নিয়ে মাটি কামড়ে এবং মিডিয়া স্পেস কামড়ে যে পড়ে থাকতেন, আমরা দেখতাম মানে সেই ইস্যু দিনের পর দিন আমরা খবরে থাকতো। সেই অভিঘাত কি কমে গেছে? তোমাদের কি মনে হয় সেখানে সেই আন্দোলনের অভিঘাত কি কমে গেছে? মানে এই কনটেক্সটে আমি প্রশ্নটা এই কনটেক্সটে বলবো যে তোমরা দুজনেই পুলিশের রোষে পড়েছিলে, তোমাদের দুজনকেই পুলিশ তুলে নিয়ে যায়, জেল কাস্টডি হয়, কলতান্দাকেও জেলে আটকে রাখা হয়, সায়নকেও চেষ্টা করা হয় এবং সেটা প্রথমে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়, কলতান্দারও বেল হয়। কিন্তু তোমার কি মনে হয় যে এই আন্দোলন মমতা ব্যানার্জি দমন পীড়ন করতে সাকসেসফুল হচ্ছেন? এই জেলে যাওয়া এই প্রতিহিংসামূলক যে দমন পীড়ন, তোমাদের কি মনে হয় যে এটা এই আন্দোলনের অভিঘাত কি কমে যাচ্ছে কলতান্দাকে দিয়ে শুরু করে? মমতা ব্যানার্জি যে আন্দোলনটা করেছিলেন সেটা একটা রামধনু জোট তৈরি হয়েছিল, তার মধ্যে বিজেপিও ছিল, তার মধ্যে কিছু শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরাও ছিলেন, মার্কিন কনসাল জেনারেলও ছিলেন। হঠাৎ করে মার্কিন দেশের একজন বড় সরকারি অফিসারের পশ্চিমবাংলার কোথায় তার এত দূরে ভারত, কোথায় তার পশ্চিমবাংলা, সেখানে সরকার পরিবর্তনের ইচ্ছে কেন, সেটা একটা বিরাট কনটেক্সটের আলোচনা, সেটা এখানে যেতে পারবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই যেটা নৈরাজ্য, বামপন্থীরা কোনোদিন আন্দোলনের নামে বিধানসভা ভাঙচুর করতে পারবে না, এটা আমি গ্যারান্টি করি। বামপন্থীরা কোনোদিন আন্দোলনের নামে জঙ্গলমহলে যেরকম বামপন্থীদের 250 কর্মী তৃণমূল, মাওবাদী, বিজেপি, ওই যে যুক্ত জোট, তার হাতে খুন হয়েছিল, বামপন্থীরা কোনোদিন সেই খুনের রাজনীতি করবে না, এটা আমরা গ্যারান্টি করতে পারি। হুগলিতে আমাদের পঞ্চায়েতের সদস্য সেই মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, তার মেয়েকে 3 বছরের মেয়ে, তাকে দিয়ে পোস্টারে লেখানো হয়েছিল যে আমার পরিবার আর সিপিআইএম করবে না বলে, বুকে লাগিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়েছিল, এই আতঙ্ক ছড়ানো হয়েছিল। এইটাকে যদি আন্দোলন বলো তাহলে আন্দোলন, কিন্তু বামপন্থীরা কোনোদিন এই ধরনের আন্দোলন করবে। বামপন্থীরা ইনসাফ যাত্রা করবে, ইনসাফ সভা করবে, বামপন্থীরা ব্রিগেড করবে, বামপন্থীরা কৃষকের কালা আইন বাতিল করার জন্য আন্দোলন করবে, বামপন্থীরা আরজিকর আন্দোলন যে নাগরিক সমাজ করছেন তার পাশে থাকবে। কিন্তু দমন পীড়ন যেটা এরা করছে, খুব স্বাভাবিক, দক্ষিণপন্থী দল তাই করে। তুমি দেখছো না মালেগাঁও বিস্ফোরণে সবাইকে হচ্ছে যে ছাড় দিয়ে দেওয়া হলো, তুমি দেখছো না যে গ্রাহাম স্টেন্সকে যারা পুড়িয়ে মেরেছিল তাদের উড়িষ্যায় বিজেপি সরকার আসার পর তাদেরকে মালা পুড়িয়ে নিয়ে যাওয়া হলো। তাহলে এটা এদের রাজনীতি, এটাই এরা করবে এবং তৃণমূল তার কাছ থেকে শিখেছে। আজকে এই যে আন্দোলনে যাওয়া না যাওয়ার ইত্যাদি কথা হচ্ছে, তো 2022 সালের ডিসেম্বরে আরএসএস এর যে পত্রিকা আছে স্বস্তিকা, সেই স্বস্তিকার পাতায় লেখা ছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা হয়। ফলে আন্দোলনটা আসলে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে নয়, বামপন্থীদের এগোতে দেওয়া যাবে না তার। আরএসএস এর প্রধান এসেছিলেন আরজি করের ঘটনার পরে কলকাতা শহরে, বর্ধমানে গেছিলেন মিটিং করতে, কলকাতা এসেছিলেন, টিভিতে দেখলেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আরজি করের ইস্যু নিয়ে, তিনি বলেছেন হয়তো সরকার যা করবে আমরা তার পাশে আছি। এই যে অভয়ার বাবা মা চিঠি লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আমাদের রাজ্য সরকারের তদন্তে ভরসা নেই, আপনারা একটু আমাদের সাহায্য করুন, আমরা আপনার সাথে দেখা করতে চাই। সেই চিঠি লেখার কয়েক দিনের মধ্যে অমিত শাহ কলকাতায় এসেছিলেন, উত্তর 24 পরগনায় মিটিং করতে গেছেন, কিন্তু যাতায়াতের পথে অভয়ার বাড়িতে কিন্তু 5 মিনিটের জন্য যেতে পারেননি। তাহলেই যে সমস্যাটা হয় যে কোথায় আমি আন্দোলন করছি আর কে কোথায় আমার পিছন থেকে টেনে ধরছে, কোথায় আমি আন্দোলনের নামে নৈরাজ্য করছি আর কোথায় আন্দোলন করছি একটা ভাব দেখিয়ে আসল আন্দোলন থেকে খানিকটা রস শুষে নেওয়ার চেষ্টা করছি, এইরকম একটা পরিস্থিতির মধ্যে আজকের পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী তখন যে নৈরাজ্য ছিল, তখন যে রামধনু জোট ছিল, তখন যে হাজার হাজার কোটি টাকার খেলা ছিল, ওই যে রায়চকে যে মিটিংটা হয়েছিল ওই যে রিসর্টে, তাতে কারা কারা ছিলেন তার লিস্ট তুমি বার করলে দেখতে পাবে। বামপন্থীরা কোনোদিন শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য এই ধরনের অনৈতিক কাজ, এই ধরনের নৈরাজ্যের কাজ করবে না। কিন্তু বামপন্থীরা মার খাবে, কিন্তু বামপন্থীরা জেলে যাবে। এখানে আমার একার জেল যাওয়ার কথা হচ্ছে, গত 13 বছরে বামপন্থী নেতাকর্মীরা জেল খেটেছেন এই সংখ্যা কম।
মীনাক্ষীকেও জেল খাটতে হয়েছিল, এবং তার জেলের ভেতরে তার যে আক্রমণ হয়েছিল তার উপর, মানে পশ্চিমবাংলায় এখন যত রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন তাদের মধ্যে কারুর এই ঘটনা ঘটেছিল কিনা আমার সন্দেহ আছে। শাসক দল তো ছেড়ে দিলাম, এখন যারা বিরোধী তাদেরও এরকম কোনোদিন এই ধরনের ঘটনা ঘটে না। এখন যারা শাসক তারা যখন বিরোধী ছিলেন তাদের সাথেও এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল বলে জানি। ফলে লড়াইয়ের রাস্তায় আমরা আছি। হ্যাঁ, ফলে এই খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরোতে হচ্ছিল। ফলে এই নৈরাজ্য বনাম আন্দোলন, এই লড়াইয়ের মধ্যে বামপন্থীরা বরাবর আন্দোলনের পক্ষে, নৈরাজ্যকে দূরে সরিয়ে রেখেই বামপন্থীরা লড়াই করবে। অভয়ার ঘটনা যেটা, সেটা নাগরিক সমাজ যে লড়াই করছেন, ডাক্তারেরা যে লড়াই করছেন, বামপন্থীরা তার সাথে আছে। কারণ ওই একই কথা, যেরকম বহু মানুষ আছেন যারা বামপন্থী নন কিন্তু তারা এই লড়াই আন্দোলনে আছে। তার জন্য নাগরিক মঞ্চ, তার জন্য অভয়া মঞ্চ, তার জন্য জুনিয়র ডক্টর ফ্রন্ট, নানা রকম ফ্রন্ট তৈরি হয়েছে। তোমরা তো কমন মিনিমাম প্রোগ্রামের জোটে তোমরা তো গেছো পূর্বে, তো এই কমন মিনিমাম প্রোগ্রাম একটা ইস্যু ভিত্তিক আন্দোলনে তোমরা আরএসএস এর থেকেই বা মানে আমি সরাসরি জিজ্ঞেস করছি, আরএসএস এ তো আসেনি অভয়া মঞ্চ। অভয়া মঞ্চ যখন তৈরি হয়, ছাত্র সমাজ বলছি, ধরো যে এই যে তারা অভয়া মঞ্চে আসতেই পারতো। তারা অভয়া মঞ্চের যারা আছেন নেতৃত্ব, তাদের সাথে কথা বলতে পারে যে তারা যুক্ত হবে কিনা। সেখানে যুক্ত হলে তো নিজের সংগঠনের ব্যানার নিয়ে যুক্ত হওয়ার ব্যাপার নেই। সেখানে যারা যুক্ত হয়েছেন তারা সবাই নিজের এলাকায় একটা মঞ্চ তৈরি করেছিলেন, রাজনীতি নয় বা রাজনীতির তাকে পিছিয়ে রাখার জন্য কোনো অন্য নাম দিয়ে ওই শেল কোম্পানি তৈরির মতো। তারা তৈরি করেছিলেন নিজেদের এলাকায় 5 জন 10 জন 20 জন মিলে একটা মোমবাতি জ্বালানোর প্রোগ্রাম হলো, একটা দ্রোহের কার্নিভাল হলো। তারপর তারা খবর পেলেন অমুক ডাক্তারের সাথে কথা বলতে হবে। এই লড়াই পাড়ায় পাড়ায় হতে 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 একটা অভয়া মঞ্চ তৈরি হলো। সেখানে ডাক্তাররা আছেন, সমাজকর্মীরা আছেন, আরো বহু 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 মানুষ আছেন। তার মধ্যে সমস্ত রাজনৈতিক দলের ভোটাররা আছেন। সম্ভবত শাসক দলের ভোটারও থাকতে পারেন যে এই ঘটনায় বিরক্ত তিনি অভয়া মঞ্চে আছেন। তাহলে ছাত্র সমাজের নেতৃত্ব যারা আছেন তারা অভয়া মঞ্চে কথা বলতে পারেন, অসুবিধা কিছু। আচ্ছা সায়ন, তোমার দিকেই এই মন্তব্য। আমাদের 70-80 জন আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মিলে 70-80 জন দেখছি। আমি দর্শকদের কাছে অনুরোধ করবো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের জন্য তাদের প্রশ্ন করতে পারো, সেই প্রশ্ন বা মতামত জানাতেও পারেন। সায়ন, তোমার কাছে ফিরে আসি। তোমার কি মতামত যে বিরোধী আন্দোলন, মানে মমতা ব্যানার্জি শাসক হিসেবে বিরোধীদের আন্দোলন করার টপিকের অভাব দেননি। সমস্ত রকম মধ্যমগ্রাম বাকি থেকে গেছে, মধ্যমগ্রামের ধর্ষিতা কিশোরী, তাকে পুলিশ স্টেশনে আসার আগে ধর্ষণ করা হয়েছে এবং পুলিশ স্টেশনে কেন গেছে সেই যাওয়ার পথে, তারপর যাওয়ার পথে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে মধ্যমগ্রামে। তারও লাশটা চুরি হয়েছিল, লাশটাও তারপরে চুরি হয়েছিল। আচ্ছা, তার লাশটাও চুরি হয়েছিল। আচ্ছা, তো সায়ন, লাস্ট অবধি কেন কোনো আন্দোলন লাস্ট অবধি পৌঁছাতে পারে না কেন, মানে লক্ষ্য অবধি পৌঁছাতে পারে না কেন? মানে আমি অবশ্যই, তুমি খোলাখুলি একদম রিজেক্ট করলে যে তোমরা বিজেপির সঙ্গে তোমার কোনো সরাসরি সংযোগ নেই, তারা একটা সাপোর্ট অর্গানাইজেশন, পার্টি অর্গানাইজেশন তোমাদের জন্য, সেম ফর আরএসএস। তো তোমরা কেন লাস্ট অবধি এই আন্দোলন লাস্ট অবধি পৌঁছাতে পারে না কেন? নবান্ন অভিযানের সঙ্গেই শেষ অবধি আমরা তখন পৌঁছাতে পারলাম না কেন? তারপর আবার 1 বছর পর সেই বইটা খুলে দেখা হলো কেন? এই 1 বছর শোনা যাচ্ছে না সায়ন, তোমার কথা শোনা যাচ্ছে না। মিউট আছে বোধহয়। শোনা যাচ্ছে না? না সায়ন, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। তুমি একবার ডিসকানেক্ট করে জয়েন করতে পারো। পরদন্দা, শেষ প্রশ্ন তোমার কাছে, শেষ প্রশ্ন রাখবো। কি সিপিআইএম এর এরপরে ভূমিকা কি থাকবে? কি এই আন্দোলনের কি অভিঘাত বাড়ানো হবে? এই আন্দোলনের দিকটা কিরকম থাকবে? তোমরা কি দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তোমরা কি এই দাবির সঙ্গে তোমরা একমত? তোমরা কি চাও যে মমতা মুখ্যমন্ত্রীর পদত্যাগ কি এই সমস্যার সমাধান করবে? আজ গত 13 বছর ধরে যা যা দুর্নীতি পশ্চিমবাংলায় হয়েছে, এই সরকারটা না গেলে সেই দুর্নীতির সমাধান হবে না। এবং আশ্চর্যজনক ভাবে, যে কথাটা আমি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে বলে বললাম না, আমাদের ভারতবর্ষে ইডি, সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে, কিন্তু পশ্চিমবাংলার শাসক দলের মাথাদের গ্রেফতার করতে পারে না। এই যে নেক্সাসটা,
এই যে অনৈতিক জোটটা, এইটাকে ভাঙতে হবে, এইটা বামপন্থীদের লক্ষ্য। এবং এই লক্ষ্যটা পূরণ করার জন্য বামপন্থীরা যতদূর যেতে হয় যাবে, সেটা অভয়ার আন্দোলনেও যাবে, যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতেও যাবে, 100 দিনের কাজের যে দুর্নীতি তার জন্যও যাবে, পরিযায়ী শ্রমিকদের লড়াইয়ের জন্যও যাবে। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি পূর্বের তোমার প্রশ্নের উত্তরটা দিতে চাই। আচ্ছা, তার মধ্যে কলতান্দা একটা খুব সুন্দর কথা বললো যে কেন এখানটায় অ্যারেস্ট করা হচ্ছে না। তো আমার মনে হয় যে আজকে যদি ভারতীয় জনতা পার্টি, মানে আমি ওদের কোনো যেহেতু দায়িত্বপূর্ণ পদের মধ্যে নেই, তাই ওরা কি করবে সেটা তাদের সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার, সেখানটায় আমি তাদের হয়ে মন্তব্য করতে পারি না। তবে এটা আমার ওপিনিয়ন আমি দিতে পারি, যা যেহেতু ইন্ডি জোটে এখানটায় তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব একসাথে আছে, তো ভারতীয় জনতা পার্টি যদি এক্সট্রা জুডিশিয়াল এরকম ভাবে কোনো কাজ করতে যায়, সেখানটায় অবশ্যই লফুলি যা যা এখানটায় সাবস্টেন্সিয়াল এভিডেন্স আছে, আমাদের মুখ্যমন্ত্রীর পরিচালিত যে মন্ত্রী সভা আছে এবং তার খুব ঘনিষ্ঠ যে ভাইপো আছে, তার বিরুদ্ধে যা যা এখানটায় আছে তাতে এখানটায় করতেই পারে। তবে যেহেতু এটা আন্ডার জুরিসডিকশন, এখানটায় কোর্টের প্রসেসে আছে, তো কোর্টের মতোই চলবে। আমরা জানি ভারতবর্ষের বিচার ব্যবস্থার কতটা এখানটায় স্লথ গতিতে সমস্ত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তারপরেও আমি একটা কথা বলতে চাই কলতান্দাকে, যে যদি এরকম ধরুন হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা কেন্দ্রীয় এজেন্সিগুলো এখানটায় তৃণমূলের নেতাদের টপাটপ করে তুলতে শুরু করছে, তাহলে আমি একদম আপনাকে লিখে দিতে পারি যে এই কলতান্দারাই এখানটায় রাস্তায় নেবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং বলবে যে এরকম ভাবে রাষ্ট্রীয় না, দয়া করে এই মিথ্যে প্রচার করবেন, একেবারেই ভুল। তৃণমূলের নেতারা গ্রেপ্তার আগে যখন হয়েছে তখন আমরা রাস্তায় নেমে বিক্ষোভ করিনি, বরং তারা জামিন পেয়ে যাওয়ার পর বিক্ষোভ করেছে। এই সময় যদি এই সময়ের কথাই আমি বলছি। তৃণমূলের নেতা গ্রেপ্তার হলে আমরা কিছু তো বলতে পারি না, তারা তো দুর্নীতিগ্রস্ত বটেই। আমিও হাইপোথেটিক্যাল বলছি না, আমি একদম বাস্তব বলছি। আপনিও জানেন, আমিও জানি তৃণমূল কত দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, দুর্নীতিগ্রস্ত, কিন্তু তারপরেও আপনাদের কাছে সেই একটাই কথা কলতান্দা, তাহলে দুর্নীতিগ্রস্ত সরকারের সাথে কেন জোটের মধ্যে আপনারা আছেন? একদম নেই। ওখানে বিজেপি যা বিপদ, এখানে তৃণমূল তাই বিপদ। কারণ বিজেপি গোটা দেশে কি নতুন কাজ করতে পেরেছে কিছু? দেখুন দাদা, হিমন্ত বিশ্ব শর্মা যদি বলেন, আমিও পশ্চিমবঙ্গের, আমরা দিল্লি এখান থেকে 1500 কিলোমিটার দূরে আছি, ট্রেনে করে যেতে সেটা বললে তো হবে না। দিল্লি তো আমাদের মাথার উপর, সরকার তো আমাদের মাথার উপর আছে, আমরাই তো নির্বাচিত করেছি। আপনাদের কাছে সেই সময় দাদা সুযোগ ছিল যে দিল্লির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, কিন্তু আপনারা সামহাও আপনাদের সেটা এজেন্ডার মধ্যে ছিল না, দিল্লিতে এখানটায় শাসন কায়েম করবেন। তারপরে যখন আপনারা আপনাদের সময়ে ছিলেন, তখন কিন্তু আপনি একটুখানি মনে করে দেখুন, আপনাদের সিনিয়র যারা নেতারা ছিল, আপনি মরিচ ঝাপি থেকে শুরু করে আনন্দ মার্গি থেকে শুরু করে, মরিচ ঝাপির এই পুরোটা ভুল। আবার আমি বলে যাচ্ছি, আপনি নতুন প্রজন্মের লোক, তো আপনি এটা জানবেন যে মরিচ ঝাপি, সাইবারি সম্পর্কে যা বলা হয়, আপনি আপনার সেই সময়ের পুরনো নেতাদের জিজ্ঞেস করে দেখুন, আরএসএস এর নেতাদেরকেই জিজ্ঞেস করে দেখুন। এফআইআর হতো না, এই কথাটাও হাইপোথেটিক্যাল। এইটা এফআইআর হয়েছিল, তার তদন্ত কমিশন হয়েছিল, তৃণমূল আসার পর আবার তদন্ত কমিশন হয়েছিল, নরসংহার করা হয়েছিল। আমি তো এই কথাই বলছি যে আজকের ভারতবর্ষে অন্য রাজ্য থেকে ছত্তিশগড়ের সরকার ঢালি পদবী, হালদার পদবী, রায় পদবীওয়ালা যে মানুষগুলোকে বাংলা বলার জন্য ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে, তারা কি হিন্দু নয়? হিমন্ত বিশ্ব শর্মা যাদের কথা বলছেন যে 2011 সালের সেন্সাসে যারা বাংলা লিখেছে আমি তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেব, তারা হিন্দু নয়? তাহলে এটা হিন্দু মুসলিম খ্রিস্টানের ব্যাপার নয়। প্রশ্ন হচ্ছে যে গরিব মানুষ, একেবারে অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষ, তাদের জন্য বিজেপি গত 10 বছরে 100 দিনের কাজের টাকা তৃণমূল লুট করলো পশ্চিমবাংলায়, বিজেপি টাকা আটকে দিল, কিন্তু যারা টাকা খেলো তাদের কাউকে জেলে পাঠাতে পারলো। আমার কথা এইটাই, আমি আপনাকে বলছি না, এটা আমার কেন্দ্রীয় সরকারের কাছে বলা। হ্যাঁ, এটা তো কেন্দ্রীয় সরকারের। আমার তো আগেই বলে দিয়েছি যে রাজনীতি, আপনি একটা দলের এখানটায় যুব সংগঠনের সাথে আছেন, আপনার বক্তব্য রাজনীতি
ঘনিষ্ঠ কিংবা তার আশেপাশেই হবে। তবে আমার কাছে যেটা ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে দায়িত্ব, সেটা হচ্ছে আগামী 9 তারিখে নবান্ন অভিযানের প্রস্তুতি হিসাবে অভয়াদির বাবা মার সাথে পাশে দাঁড়ানো, এইটুকুই আমাদের কাজ। এবং আর তার সাথে কি আছে, এই যে আর্থসামাজিক তার সাথে পরিস্থিতিতে গোটা এখানটায় দেশ এত জুড়ে অভয়ার বলছি মতো সেটাই, যা যা ঘটনা ঘটছে সেই এই যে সবগুলোর বিরুদ্ধেও প্রতিবাদ আর্থসামাজিক করতে হবে। এই যে গোটা আর্থসামাজিক দেশ জুড়ে নারীদের বিরুদ্ধে যে ধরনের কাজ কারবার চলছে গোটা দেশ জুড়ে, তার না, বিরুদ্ধেও আমি প্রতিবাদ আমি করার দাদা, জন্য আমি এটা আপনাদেরকে এটা অনুরোধ করছি। আপনাদের আপনাদের রাজনৈতিক এটা এজেন্ডা থাকতে পারে যে পশ্চিমবঙ্গের সাথে সাথে এখানটায় যা হচ্ছে তার সাথে সাথে আপনি ফিলিস্তিন কিউবা নিয়ে চলে যাবেন, কিন্তু আমার কিন্তু ঘরের আমি ছেলেটা ভারতবর্ষ বলেছি, বিলকিস বানু ভারতবর্ষে, না না আমি না না এটাই বলছি রোহিত যে ভেমুলা আমি বলছি ভারতবর্ষ, যে আপনি পশ্চিমবঙ্গের যেহেতু এখন শাসনের দাভলকার পর পানসারে নেই, কালবুর্গি ভারতবর্ষ, এরা সবাই আপনার এরা সবাই যেহেতু ভারতবর্ষ। শাসন, আপনাদের যেহেতু পশ্চিমবঙ্গের শাসনের মধ্যে আপনারা নেই, তাই আপনারা প্রশ্নটা করছেন, কিন্তু আপনারা যখন হ্যাঁ, প্রশ্ন শাসনে করাই ছিলেন, কাজ, বিরোধীদের কাজ প্রশ্ন করা। হ্যাঁ বিরোধিতা সরকারে তো যিনি আছেন এখানটায়, তার কাজ হ্যাঁ হচ্ছে উত্তর অবশ্যই দেওয়া, খুব আপনারা আপনাদের স্বাভাবিক এটা। করছেন, কিন্তু এটাও অবশ্যই। একটু স্মৃতিচারণ আমাদের দাদা করতে হবে যে আমার যখন খিদিরপুরের এখানটায় জাদরেল অফিসার ক্রিমিনালদেরকে ধরতে যাচ্ছে, তখন তার পুলিশের তারপর কি হয়েছিল, এখানটায় তার সাথে ছিল কেউ তারপরেরটা ছিল বলুন, না। এটাই আপনারা তারপরে পুরোটা তাকে বলেন। কুচি কুচি করে কিন্তু তারপরে কেটে যা দেওয়া তদন্ত হচ্ছে। হলো, তারপরে যে অপরাধীদের শাস্তি হলো, এইটা বিজেপি স্টুয়ার্ট এই গ্রাহাম স্টেইনসের বেলায় করে উঠতে পারেন। আজকে যখন 21শে গৌরী জুলাইতে লঙ্কেশকে তার বাড়ির সামনে 21শে ওইখানে জুলাই খুন তৃণমূল করা হলো, গৌরী কংগ্রেস লঙ্কেশের যুব কংগ্রেসে, হত্যাকারীদের আজকে কিন্তু বিজেপি ধরতে পারেনি। না না আমি আবার গৌরী ওটাই বলছি লঙ্কেশের যে হত্যাকারীদের কি বিজেপি ধরতে 13 পেরেছে? পারে। জনকে যে 13 কলতন্দা জনকে মানে আমরা কোথায়? দেখলাম রাইটার্স অভিযানে 21শে জুলাই, গুলি করে দেওয়া হলো। 21শে জুলাই বলছেন সায়নবাবু? হ্যাঁ একদম আচ্ছা, তাহলে কংগ্রেসের আমি যুব তাহলে কংগ্রেসের না, ঠিক কথা, আমি আপনাকে একদম একটা কথা করেছিলেন বলি, তো। এটা প্রশ্ন নয়, মানে এটা প্রশ্ন আপনারা নয়। দাদা আমি বলছি গুলি যে চালিয়ে দেন। 21শে জুলাই এই যে ভোটার আই কার্ডের ব্যাপারে আন্দোলন করতে রাইটার্সে যাওয়া হলো। আচ্ছা, রাইটার্স থেকে কি গেছিল। ভোটার আই কার্ড দেওয়া হয়? না না, দেওয়া হয় কি? হয় না। ভোটার আই কার্ড কি রাইটার্স থেকে দেওয়া হয়? কিন্তু রাইটার্স হয় না তো। যদি স্বাভাবিকভাবে রাইটার্স দিয়ে তো শাসন স্বাভাবিকভাবেই ব্যবস্থাটা তো চলছে। রাইটার্সে যাওয়ার কথা নয়, স্বাভাবিকভাবে না, যাওয়ার কথা ইলেকশন কমিশন। যেমন আপনাদেরও 1 বছর পরে এটা স্বাভাবিকভাবে তো যাওয়ার দাদা, কথা এটা যদি সিজিও, এইটাই দেখুন, আপনারা এই যাচ্ছেন নবান্ন, ন্যারেটিভটা, কারণ এই বিজেপি বডি কে বাঁচাতে ল্যাঙ্গুয়েজটার হবে। জন্য হ্যাঁ, আপনাদের বডি সময় কি ল্যাঙ্গুয়েজ। হয়েছিল দাদা? হ্যাঁ বডি না, আমি তো ল্যাঙ্গুয়েজটা বলছি যেহেতু 21শে জুলাইয়ের ঘটনা আপনারা নিয়েও কি আমি করে আলোচনা দেবেন করতে যে পারি। না না আপনারা তো বিরোধী, মানে আপনি এখন বিরোধিতা আমি হচ্ছেন, আপনাকে 21শে যখন জুলাইয়ের সরকার কথা বলছি, পক্ষের রাইটার্সের থেকে তো ভোটার আই কার্ড দেওয়া হতো না। তাহলে একদম যারা না, রাইটার্সে গেলেন তারা কেন রাইটার্সে গেলেন এটা কিন্তু তার তারা কারণ জানেন। রাইটার্সেই মুখ্যমন্ত্রী বসতেন, মুখ্যমন্ত্রী ভোটার আই কার্ড দেন না তো, না না, কিন্তু মুখ্যমন্ত্রী তো ভোটার আই কার্ড দেন না। তার তার আজকে অঙ্গুলি যেমন হেলনে, সিবিআই তার অঙ্গুলি তো হেলনে দাদা হয় না, সেই এটা সময় এটা থেকে, আবার ভুল সেই হয়ে গেল। সময় থেকে আপনি আজকে এই তাহলে ভালো না, শায়নবাবু অবৈধ একটু ভুল হচ্ছে, অনুপ্রবেশ, আপনাকে দাদা ভালো অবৈধ অনুপ্রবেশ অনুপ্রবেশকারী তো। আচ্ছা, আজকের আমি থেকে সেটাও নয় বলি দাদা, তাহলে। আমরা আমি ইস্যুটা আবার বলছি 70-এর দশক থেকে বাংলাদেশে, চলছে। হ্যাঁ আমি এক মিনিট অনুপ্রবেশটা বলেছেন যখন আমি শেষ করে এবং দিচ্ছি, তার অনেকক্ষণ জন্য সময় হয়ে গেছে। 2022 আমি বলছি যে 26 লক্ষ বাংলাদেশে ভোটার কার্ড বাতিল সংখ্যালঘু কেন? কারা? শায়নবাবু, বাংলাদেশে সংখ্যালঘু কারা? বাংলাদেশে অবশ্যই সংখ্যালঘু হিন্দুরা, হিন্দুরা। তাহলে আক্রমণ হচ্ছে কাদের ওপর? একদম হিন্দুদের ওপর আক্রমণ হয়। হিন্দুদের ওপর। আর পালিয়ে আসছে কারা? মুসলিমরা। এইটা ফর্মুলা কেন আপনি বলতে চাইছেন? মুসলিমরা পালিয়ে তাহলে আসছে? যারা যে হিন্দুরা পালিয়ে আসছে তাদেরকে আপনারাই একবার বলছেন নাগরিকত্ব দেব, আপনারাই একবার বলছেন অনুপ্রবেশকারী, আপনারাই একবার বলছেন রোহিঙ্গা, কথা কিন্তু গন্ডগোল হয়ে দেখুন যাচ্ছে। আমরা ফলে বলছি আপনি না, অনেকগুলো প্রথম টপিক কথা বলেছেন, আমি সমস্ত টপিকেই আলোচনা করতে রাজি আছি ভারত যদি সরকারের সময় কথা থাকে। বলুন। হ্যাঁ, আমাদের মানে আজকের বিষয় ছিল অভয়ার মুভমেন্ট। এই অভয়ার মুভমেন্টে যারা 1 বছর ধরে টানা লড়াই করে এসছেন বা যারা আসেননি 1 বছর পর আবার এসছেন, কোনো অসুবিধা নেই, সবাই তার মতো করে লড়াই করবেন। এই সরকার সেই ব্যবস্থাটাকে পাল্টানোর চেষ্টা আমাদের করতে হবে, কিন্তু এই সরকারকে যারা বাঁচানোর চেষ্টা করছে, এই সরকারের নেতা মন্ত্রীদেরকে যারা জামিন দিয়ে দিচ্ছে ঘুরপথে, এই সরকারের নেতা মন্ত্রীরা যারা দল পাল্টে এখন আগে ওই দলে ছিল দুর্নীতি করেছে এখন এই দলে এসে সাধু সাজছে, তাদের বিরুদ্ধে আমাদের সকলকে, নাগরিকদের এই আন্দোলনটায় যেতে হবে। কারণ এটা শুধু নেতা বদলানোর ব্যাপার, এটা আমাদের সিস্টেমটা বদলাতে হবে। কাল অন্য দল থেকে এসে আজকে কেউ এই দলে এসে ভালো মানুষ হয়ে যাবেন, এটা হলে রাজনীতি সমাজ ভালো জায়গায় থাকবে। শেষ প্রশ্ন করো দেখুন এর সাথে আপনার সাথে সহমত থাকতে পারে। হ্যাঁ, ওই যে আপনি বললেন, মানে তাহলে আমি কি ধরে নেব যে আপনি যখন বললেন যে সবকিছু বাদ রেখে যে সবাইকেই আমাদের এই প্রতিবাদে সামিল হতে হবে, তাহলে 9 তারিখে কলতান্দাকে হয়তো আমার পাশে আপনি আসুন, অন্য কোনো আসুন, অসুবিধা নেই তো। আমি আবার বলছি, আমরা এর আগে
গাজার বিরুদ্ধে যখন মিছিল করেছি তাতেও আপনি আসুন, গৌরী লঙ্কেশের বিরুদ্ধে যখন আমরা মিছিল করছি তখনও আপনি আসুন, অভয়ার জন্যও আসুন, অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এটা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই। আপনি আরএসএস এর কর্মী, যে আরএসএস মহিলাদেরকে ঘরের ভেতর থাকতে বলছে, বাড়ির বাইরে বেরোতে বারণ করছে, সেই আরএসএস এর হয়ে আপনি পশ্চিমবাংলায় যে লড়াইটা করছেন অভয়ার ব্যাপারে পশ্চিমবাংলার বাইরে করতে পারবেন। ফলে এই সেক্টেরিয়াল মুভমেন্টে করাটা মুশকিল হবে। আমার শেষ প্রশ্ন কলকাতার কাছে, আমাদের শেষ প্রশ্ন, আপনার ধারণা একটা বক্সের মধ্যে না, আমি তো মনুস্মৃতি বললাম, আমি যদি মনুস্মৃতির শ্লোক ভুল বলে থাকি আপনি আমাকে বলুন, মনুস্মৃতির শ্লোক যদি আমি ভুল বলে থাকি। আমার ভালো লাগে, আমি মনুস্মৃতি আমি পড়েছি বলেই তো বলছি। মনুস্মৃতিতে এই কথাটা বলা আছে যে নারী, হ্যাঁ, আমি কার বিরুদ্ধে লড়ছি তাকে জানতে হলে আমার তো তার কথা পড়তে হবে। আমি এইরকম বিজেপির নেতাদের চিনি যিনি যুবশক্তির স্টলে এসে আমাদের রাজনীতির বই কিনে নিয়ে গেছেন, বিজেপির নেতা এই কথাটা বলেছেন যে আরে শত্রুর বিরুদ্ধে লড়ছি, পড়তে হবে না, আমি সেটা মানি, শত্রুর বিরুদ্ধে লড়ছি, তাকে কি সে চায় সেটা আমাদের জানতে তো হবে। আমি পড়েছি, আপনি পড়ুন, আপনি পড়ে আপনার পরিবারের মহিলাদের সম্পর্ক, আপনার দলে ছাত্র সমাজে, দল নয় ছাত্র সমাজে যে মহিলারা রয়েছেন তাদেরকে আরএসএস কি চোখে দেখে এটা আপনি দেখুন, তারপরে আপনি বিচার করবেন যে গোটা দেশ জুড়ে আপনি এই লড়াইটা করতে পারবেন কি। মেয়েদের চোখের একটা কথা বলতে পারি এখানটায়, আমাদের মাতৃবৎ পরদা রেশু পরদ্রব্য সুলোৎসবৎ, এই যে না, আপনি মনুস্মৃতিটা পড়ে বলুন, আপনি যেটা বললেন খুব ভালো, আমি বলছি আপনি মনুস্মৃতিটা পড়ুন। আরএসএস তো এটাকে ভারতের সংবিধান করতে চাইছে, আরএসএস চায় মনুস্মৃতিকে ভারতের সংবিধান করতে। ব্রহ্মার পুত্র মনু, সে ডিউটি লিখছে, ধর্ম বলছে, সেখানটায় ধর্ম পালনের জন্য কিন্তু আইন বলছে, সে সেম জিনিস আমাদের কমিউনিজমের মধ্যেও বলা আছে যে এই জিনিস করতে। না, আমরা কখনো মহিলাদেরকে এইরকম অসম্মানের কথা বলি না, অসম্ভব। আপনি কমিউনিজম সম্পর্কে পড়ুন, পার্টি, আমাদের কর্মসূচি সবার ক্ষেত্রে প্রকাশ্য আপনি পড়ুন, কোনো অসুবিধা নেই। 2021 সালে এসে বামপন্থীরা মনুস্মৃতি পড়ছে, এইটা তার মানে হচ্ছে হ্যাঁ, ওমা শত্রুদের সম্পর্কে জানতে হবে না, এ কি বলছেন? পড়াশোনার এরকম ভাগ রাখবেন না, পড়াশোনার ভাগ রাখবেন না, পড়াশোনা আপনাকে সবটা করতে হবে, ভালো মন্দ জেনে নিতে হবে। তার মানে ভালো, অবশ্যই জানেই তো, ওইটা পড়েই তো আমি বুঝলাম যে কোথায় কোথায় ত্রুটি আছে, কেন আরএসএস এর পাশে দাঁড়ানো যায় না, ওটা পড়েই তো বুঝেছি। পড়তে আমাদের হবে সবটাই। আপনাকে তো দাদা এটাও ধারণাটা করতে হবে, দস্যু রত্নাকর মরা বলতে বলতে শেষে রাম নামেই এসেছিল। তাহলে আরএসএস বলুক যে আমরা মনুস্মৃতি মানি না, আরএসএস বলুক আমরা মনুস্মৃতি মানি না, আমরা শেষের দিকে এসে আমাদের এখানে থামাতে হবে। আমার অসুবিধা নেই, আরএসএস চাইছে সঙ্গে। আচ্ছা, সঞ্চালক কি বলছেন শুনে নি, আমরা অনেকক্ষণ সঞ্চালককে একেবারে গুরুত্ব না দিয়ে রেখেছি। আমাদের দুজনকেই থামাতে হবে, সরি তুহিন, দুঃখিত আপনাকে এতক্ষণ আমরা পাত্তা দিচ্ছি না। না, আমার দুজনকেই থামাতে হলো, সরি। আমার শেষ প্রশ্ন, মানে পাবলিক ওপিনিয়নের লেস প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কথা দেখলাম যে মানে মনুস্মৃতি, কমিউনিস্ট পার্টি, কমিউনিজম এক করে দেওয়ার ইয়ে দেখলাম আমরা। কলতান্দা, তোমার কাছে প্রশ্ন সরাসরি, মানে পাবলিক ওপিনিয়নের প্রশ্ন, যে তাহলে তোমরা এই ঘৃণ্য একটা রাজনৈতিক দলের সঙ্গে এনডি জোটে আছো কেন? আমরা সমস্ত ফেসবুক খুললেই এই প্রশ্ন পাবলিকে দেখতে পাই। গোটা ভারতবর্ষে বিজেপি যেভাবে চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ মঞ্চ করতে চেয়েছি। এই ঐক্যবদ্ধ মঞ্চে এরকম কিছু কিছু পার্টি আছে যারা গোপনে বিজেপিকে সাপোর্ট করে, এরকম ঐক্যবদ্ধ মঞ্চে এরকম কিছু লোক আছে যে যারা প্রকাশ্যেই বিজেপি বিরোধিতা করে। এই যখন মঞ্চটা তৈরি হয়েছিল আমরা বলেছিলাম যদি বিজেপি বিরোধিতা করতে পারেন তাহলে আসুন, যারা এসছেন তারা এসছেন, আমরা কাউকে ঘাড় ধাক্কা দেব না। কিন্তু প্রতিদিন তারা যে আসলে বিজেপি বিরোধিতা করতে পারছেন না, এটা প্রতিদিন জনগণের সামনে প্রকাশ্যে চলে আসছে যখন পশ্চিমবঙ্গের কনটেক্সটে কোনো আলোচনা ইত্যাদি হচ্ছে। বিজেপির ক্ষেত্রেও প্রকাশ্যে আসছে, তৃণমূলের ক্ষেত্রেও প্রকাশ্যে। যখনই আমরা মিটিং করেছি, যখনই আমরা সভা করেছি, সেই মিটিং এ ঢোকার আগে সীতারাম ইয়েচুরি ব্যাঙ্গালোরের মিটিং থেকে স্পষ্টভাবে পশ্চিমবাংলার ক্ষেত্রে কি হতে পারে সেটা বলে গেছে। যখন বলা হয়েছিল যে ইন্ডিয়া জোট একসাথে ভোট লড়বে, তখন আমরা বলেছিলাম যে না, এটা একটা মঞ্চ, আলোচনা হবে, লড়াই হবে এক জায়গায়। কিন্তু ভোটে লড়তে গেলেই খালি ক্ষমতা দখলের প্রশ্ন যখনই চলে আসবে, তৃণমূলের খুব ইচ্ছে ছিল এটা করার, সেটা আমরা করতে কখনো রাজি হই। আমরা এখন জোড়া বিপদের মধ্যে আছি বলে আমরা মনে করছি, গোটা দেশে বিজেপি এবং রাজ্যের তৃণমূল। ফলে এই জোড়া বিপদকে আটকাতে গিয়েই আমাদের এই ধরনের কাজ করতে হচ্ছে। অবশ্যই। সায়ন, তোমার কাছে আমার শেষ প্রশ্ন, এই প্রশ্ন দিয়ে আমরা ক্লোজ করব, দর্শকদের প্রশ্ন নিতেই হবে।
সিবিআই আন্দোলন, সিবিআই অভিযান, সিবিআই দপ্তর অভিযান, হ্যাঁ এই সম্পর্কে তুমি অলরেডি উত্তর দিয়েছো, তাই আমি পরের প্রশ্নে আসবো। অমিত শাহ যে আসলো, কলকাতায় এসে অভয়ার মা বাবার সঙ্গে দেখা করলো না, এই ব্যাপারে তোমার কি মতামত? তুমি অবশ্যই বলেছো তুমি বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত নও, বাট যেহেতু বলেছো তুমি আরএসএস এর অংশ, আরএসএস এর প্রতিনিধি, আরএসএস এর মেম্বার, এবং বিজেপি তোমার আন্দোলনের সঙ্গে সরাসরি অ্যাফিলিয়েশন দিয়েছে, দলের সঙ্গে অ্যাফিলিয়েশন না থাকলেও। তো তোমার এই ব্যাপারে কি মতামত? অমিত শাহ যে স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আইন ব্যবস্থা, দেশের প্রতিরক্ষা তার হাতে, সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে আসে, ডাইরেক্টলি পিএমও আন্ডারে। তো অমিত শাহ অভয়ের মা বাবার সঙ্গে একবারও দেখা করলেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে এক কথাও অভয়ের ব্যাপারে আমরা শুনতে পাইনি এখনো। কি মতামত তোমার এই ব্যাপারে? এই বলে আমরা শেষ করব আজকে আলোচনা। হ্যাঁ, দেখুন একটাই কথা, প্রথমে আমি 2 মিনিট নেব। এক হচ্ছে, কলকাতা যদি রাজনীতির বিষয়ে এখানটায় উল্লেখ না করতো, তাহলে আমাদের আলোচনাটি অভয়াদির এই আন্দোলন এবং বিচারহীন বিষয়ে নিয়ে। অভয়ার ঘটনাটা রাজনীতি হয়েছে, অভয়ার ঘটনাটা রাজনীতি হয়েছে। যদি রাজনীতি এটাই ধরে নেই, তবে আমরা এখানে বলতে পারি আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে এখানটায় উল্লেখ করেছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী কেন, আমি এটা বলতে পারি, সরসংঘ চালক মোহন ভাগবতজি যখন এসছেন তখন অভয়াদির বাবা মার সাথে তিনি দেখা করেছেন, কথা হয়েছে, এবং তিনি এটিকে এটা ওয়ান অফ আ কাইন্ড একখানা ঘটনা হিসাবে এখানে বলেছেন, এবং তিনি বলেছেন দেশের সরকার যা ব্যবস্থা নেবে সেই সরকারের সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের সমর্থনে আছে। দেশের সরকার বলেছেন, সেটাকেই ঘুরপথে চালিয়ে দিয়েছিল কলকাতারা যে এই রাজ্যের সরকার, এটা রাজ্যের সরকারই বলেছে। দায়িত্ব। ভিডিওটা শুনে নেওয়া যেতে পারে, ভিডিওটা শুনে নেওয়া যেতে পারে। একদম বলছি দাদা, সরকার বলেছে, সেটা অবশ্যই মাননীয় সরসংঘ চালক দেশের সরকারের কথাই বলবে, তার কারণ তাকে সেই প্রশ্নের উত্তরই চাওয়া হয়েছিল যে দেশের সরকার সিবিআই কি করছে। ব্যাস, এবার স্বরাষ্ট্রমন্ত্রী কেন আসেননি এইটা সম্পূর্ণ তার ব্যাপার। তার কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যদি আসেন, সেই জায়গাটা একটা সাবজুডিস ব্যাপার আছে, তাহলে সেই জায়গাটায় সাবজুডিস তিনি একটা দায়িত্বের জায়গায় আছেন। তিনি যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী না হতেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে তিনি এখানটায় এসে সেই দিন আমাদের আরজি করের উদ্দেশ্যে যে 27 আগস্ট হয়েছিল, তিনিও আমাদের সাথে পা মেলাতেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রীর ওই চেয়ারে না বসতেন, আর এই ব্যাপার যদি সাবজুডিস ম্যাটার না হতো, তাহলে অবশ্যই এখানটায় তিনি এটাকে বলতেন। যেহেতু সাবজুডিস ম্যাটার হলে মন্ত্রীরা যেতে পারবেন না, তাই আলাদা করে এটাকে বলান না, তাদের ভাষা একটাই, তাদের ভাষা সাবজুডিস ম্যাটার হলে মন্ত্রীরা যেতে পারবেন না, এরকম কোনো বাধা আছে কি? না, একদম নেই, একদম নেই। তার জন্যই তো এখানটায় ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বরা আছে তারা বলছে যে এই সরকার পরিবর্তন করতে হবে। যদি কলকাতা, আমি ওটা বলিনি, আমি বলছি যে অমিত শাহ যে যেতে পারবেন না ওর বাড়িতে, সাবজুডিস ম্যাটার, এটার কোনো প্রোটোকলের বাধা আছে কি? এখানটায় প্রোটোকল কি সাবজুডিস ম্যাটার, আমি তো আবার প্রথমে বললাম এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এটা সিদ্ধান্ত, তিনি কেন যাবেন, কোথায় যাবেন, সেটার বলার মতো পরিস্থিতিতে আমিও নেই। আপনি প্রশ্ন করতে পারেন, আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে পারি, কিন্তু সে ব্যক্তি কি করবেন সেটা তার সম্পূর্ণ নিজের দায়িত্বে আছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, অবজারভেশন করেছি, তিনি কেন করলেন না, তার কারণ তিনি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। আজকে এরকম ধরনের ঘটনা আজকে তার দেশের, তার নিয়ন্ত্রণাধীন সংস্থার মাধ্যমে এখানটায় ভারতবর্ষের যেই প্রান্তেই হোক, তার এখানটায় চিন্তার কারণ তিনি সব জায়গাতেই এটাকে সমান গুরুত্বের সাথে দেখবেন। তো সেটা কলকাতার অভয়া হোক আর আমাদের দিল্লির পশ্চিমবাংলার ক্ষেত্রে সিবিআই একটাও ভালো করে দেখতে পারেন, এইটা একটু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন যাতে ভালো করে দেখে, তাহলে মানুষের খুব উপকার। না দেখুন, আবার আমি বললাম যে অবশ্যই সিবিআই এখানটায় তো শুধু এই কেসটা নিয়ে নয়, বিভিন্ন কেস নিয়েও এখানটায় আছে। দেখুন কিছুদিন আগেই এখানটায় বলছিলেন, অনেক কথা বললেন, আজকে কেরলে যখন সোনা পাচার নিয়ে পিনারাই বিজয়ন এবং তার কেউ বারণ করেনি তো মামলা হতে, আমরা তো সুপ্রিম কোর্টে মামলা করিনি তার জন্য, আমরা তো সুপ্রিম কোর্টে মামলা করিনি তার জন্য, তদন্তের মতো হচ্ছে। সিবিআই করতে কেন পারছে না? আমি ওখানটায় তো কেরলের ঘটনা নিয়ে বামপন্থীরা সুপ্রিম কোর্টে মামলা করেনি, তদন্তের মতো হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু সিবিআই যে ঘুমিয়ে পড়লো 2019-এ রাজীব কুমার, 2025 এখন চলছে, এইটাই আমার বলা। এইগুলো আপনিও জানেন,
যে এইগুলো এক একটা ডিপার্টমেন্ট, এবং সেই ডিপার্টমেন্টের একটা নির্দিষ্ট নিয়ম আছে, তদন্ত প্রক্রিয়া একটা নির্দিষ্ট গতিতে চলে, সেটা আমি আপনি সেটিং এখানে এর প্রক্রিয়াও নির্দিষ্ট করতে গতিতে পারি। না চলে যায়, এটাই আমাদের আশঙ্কা। না না, আমি ওটাই আচ্ছা, বলছিলাম, যদি সেটিং হয় তাহলে সেই সেটিংটা ইন্ডি জোটের বাইরে থেকে আপনাকে এখানটায় তৃণমূল ইন্ডি জোট কংগ্রেসের তো আপনি সরকার setting এর চালাচ্ছে কথা না বলতে ভাই, ইন্ডি জোট তো সরকার চালাচ্ছে না, সরকার তো বিজেপি চালাচ্ছে। যে সরকার আপনি চালাচ্ছে একদম সেই নিশ্চিন্ত মন্ত্রী থাকুন, তো দেখবেন যে সিবিআই কাজ করছে কিনা। আপনি একদম নিশ্চিন্ত থাকুন যে হ্যাঁ, যে আমি তো যদি নিশ্চিন্ত থাকতে পারছি না, না, একদম কারণ নিশ্চিন্ত থাকুন দাদা। সিবিআই আমরা তো 16 সাল থেকে পশ্চিমবাংলায় রয়েছে। আমরা যাই হোক। টিভিতে যা দেখছি এইগুলো তো প্রক্রিয়া। আবার বলছি, অর্থনৈতিক দুর্নীতি এর প্রমাণ করতে অনেক বছর সময় লাগবে, এর আগেও হয়েছে, যাদেরকে সারদা আপনাদের ভিডিওে সময় দেখা ছিল, গেছে সেটা প্রমাণ করতেও সময় লাগে। সারদা শুভেন্দু বাবু সারদা পয়সা দাদা নিচ্ছেন, লাইসেন্সিং, ভিডিওতে দেখা গেছে। আমরা সারদা এবার শুভেন্দু বাবু লাইসেন্সিং দাদা পয়সা আপনাদের নিচ্ছেন। সময় এসছে। দুজনকে কে? থামাতে শুভেন্দু? পারবো। নারদার ভিডিও? সারদার টাকা কিন্তু না, সৃজন নারদার ভিডিও কি চক্রবর্তীও আমাদের অ্যাকিউজড সময় এসছে হয়েছে। বলছেন? আমি বলছি হ্যাঁ সারদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারদাটা যতটুকু জানা গেছে সেটা হচ্ছে একটা জানা গেছে না, দেখা গেছে। অপারেশন। ওই তো দেখা যাচ্ছে, বিজেপির ওয়েবসাইট থেকে শুভেন্দু অধিকারীর ওই নারদার টাকা নেওয়ার ভিডিওটা মুছে গেছে, কারণ উনি টিভিতে আপনাদের দেখেছি, দলে জয়েন করে আমরা গেছেন বলে। টিভিতে দেখেছি, আমরা টিভিতে হ্যাঁ, দেখেছি। কিন্তু ওটারও বিজেপির একটা ওয়েবসাইটে এখন প্রক্রিয়া নেই, আছে। বিজেপির ওয়েবসাইটে এখন নেই নারদার ভিডিও, ওটা ডিলিট হয়ে গেছে, কারণ আপনি মানে আপনাদের নেতারা শুভেন্দু বাবুকে দলে নিয়ে নিয়েছে। বলদান দা, পয়েন্ট এইভাবে তো আমার লড়াই পয়েন্টটা হবে একটু না। আমায় রাখতে দাও। হ্যাঁ নিশ্চয়ই। আমার পয়েন্টটা 1 মিনিট আমি রাখতে চাই। লড়াইটা আমরা আপনি এবার বলছেন না যে শেষের দিকে এখানটায় সংক্ষেপে, EBCB, একদম সংক্ষেপে। একটাই কথা বলবো যে এই বিচার প্রক্রিয়াগুলো, তদন্ত প্রক্রিয়াগুলো আমাদের দেশে যেমন তদন্ত প্রক্রিয়াও স্লথ গতিতে চলছে, বিচার প্রক্রিয়াও স্লথ গতিতে চলছে, এটা আপনাকেও মানতে হবে, আমি তো নিজে মানছি। তো বিচার এটা পরে, আর্থসামাজিক যেই ত্রুটিগুলো এখানটায় সমাজের বুকে আসছে সেগুলোকে মোকাবিলা করার জন্য শোষকের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের কর্তব্য দায়বদ্ধতা হয়ে যায়। রাজনৈতিক দল তাদের রাজনীতি করবে তাদের পার্সোনাল এজেন্ডা নিয়ে, কিন্তু আপনি যদি রাজনীতির মানে পতাকাটা আজকে মনে করি যে ঠিক আছে আজকে আমি এই সাথে বেরোবো, রাজনীতির পতাকাটা বেরোবো, ছাড়বো আর কেন? কিছু পতাকাটা ধরেইছি তৃণমূল আর তাহলে বিজেপির যদি বিরুদ্ধে পতাকাটা লড়াই করব ধরেন, বলে। আপনি যে তাহলে পতাকাটা যদি ধরেছেন, আপনি তো ধরেন, পতাকা ধরেছেন কমিউনিজমের বিরুদ্ধে লড়াই করবেন বলে। পতাকা দেখুন ছেড়ে 1 আপনি বছর অভয়া মঞ্চ মিটিং করেছে, আপনি এসছিলেন অভয়া মঞ্চের প্রোগ্রামে? আপনারা এখানটায় আমাদের ছাত্র আসেননি? সমাজের তাহলে আন্দোলনকে এখানটায় দাগিয়ে দিচ্ছেন হ্যাঁ, যে এটা বিজেপির বিজেপি আন্দোলনকে RSS এর। দাবিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, বিজেপি তার না মতো না, করুক, আপনারা আরএসএস তার আপনারা মতো করুক, এখানটায় আমি দাবিয়ে দেওয়ার কি? দেখুন আমি বলছি যে এখানটায় পতাকা ছাড়ার এই কনসেপ্ট শুভেন্দু বাবু বলছেন, যে শুভেন্দু বাবু জঙ্গলমহলে 250-র বেশি মানুষ খুন করেছেন বামপন্থীদের তৃণমূলের হয়ে। আপনার দলের লোক খুন হয়নি, আক্রান্ত হয়নি শুভেন্দু বাবুর হাতে যখন উনি তৃণমূল করতেন? আজকে বিজেপি করছেন বলে 7 খুন মাফ হয়ে গেল? এই কথা একদম বলাটা যদি দাদা, রাজনীতি হয় তাহলে আমি এই রাজনীতি করতে চাই। অন্য দল, আপনি শুনুন আমি একটা কথা বলি, আপনি কোনোদিন দল বদলাননি, হয়তো আমিও কোনোদিন দল বদলাইনি, ভবিষ্যতেও বদলাবো না। আপনার আমার মতের অমিল হতে পারে, কিন্তু আপনি যদি দল না বদলান, আমি আপনার এই মতাদর্শের জায়গা যে আপনি টিকে আছেন এটাকে সম্মান করি, কিন্তু ওনাদের সম্মান করতে পারি না যারা স্রেফ নিজের ক্ষমতা দখলের জন্য এদিক থেকে ওদিক চলে যায়, তাদেরকে পারি না। সে আমার দলের কেউ গেলেও পারি না, অন্য দল থেকে অন্য দলে গেলেও পারি। অন্য যারা বিজেপি করছেন কি তৃণমূল করছেন, টিকে আছেন ওই দলে ওই রাজনীতিতে, তাদের সম্মান করবো যে তারা জায়গা ছেড়ে যান। কিন্তু নারদার ভিডিও ডিলিট হয়ে যাবে, সিবিআই এর তদন্ত প্রক্রিয়া স্লথ হয়ে যাবে, এই সেটিংটার বিরুদ্ধে পতাকা ধরেই সবাইকে লড়াইটা করতে হবে। কারণ আমার দেশে চালের দাম বাড়াটাও রাজনীতি, আমার দেশে নারী নির্যাতনটাও রাজনীতি, আমার দেশে ধর্ম জাতের ভিত্তিতে ভাগ করে দেওয়াটাও রাজনীতি। তার বিরুদ্ধে লড়তে গেলে আসলে রাজনীতিই করতে হবে, এটাই আমার। অবশ্যই দাদা রাজনীতি করব। আমরা আপনি দুজনকেই যেমন থামাতে হবে এবার। আমরা সিপিএম এর এই পয়েন্টে আমরা শেষ করি, এই পয়েন্টে আমরা শেষ করি। দলমত নির্বিশেষে অবশ্যই আমার মনে হয় সায়ন তুমিও এগ্রি করবে যে দলমত নির্বিশেষে দল পরিবর্তন অবশ্যই অপরাধ, দল পরিবর্তন অবশ্যই মানুষের পাবলিক সেন্টিমেন্টের সঙ্গে খেলা করা। একটা বছর আমি ধর্ষণের বিপক্ষে দাঁড়াচ্ছি এবং পরের বছর আমি ধর্ষণের পক্ষে চলে যাচ্ছি, দল পরিবর্তন এটাই আমাদের কাছে মনে করে এবং পাবলিক কমেন্টসও সেটাই বলে। তো আমার মনে হয় সায়নও এগ্রি করবে, কলতান দাও যা বললো এগ্রি করলেন। আমরা আশা রাখবো এই ডিসকাশন, অনেক কমেন্টস, অনেক দর্শকের অনেক কমেন্টস পাওয়া যাচ্ছে, দর্শকদের ধন্যবাদ, কলতান্দা তোমাকে ধন্যবাদ, সায়ন তোমাকে ধন্যবাদ। যে যেখানে কবির সুমন বলে গেছেন যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া। তো যেভাবে যে কোনো পতাকা ধরে পতাকা না ধরে যে যেভাবে নবান্ন অভিযান হোক, সিবিআই দপ্তর অভিযান হোক, এই আন্দোলনের সঙ্গে আছেন এবং অভয়ার জাস্টিসের পক্ষে আছেন,
ততক্ষণ সহজপাঠ তাদের পক্ষে কথা বলে যাবে, এবং আশা করব কলকান্দা, সায়ন, তোমাদেরকে আবার পাওয়া যাবে এই অনুষ্ঠানে। আমরা আরো ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ আজকে জয়েন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।